জাতীয় সংসদে পাশ হলো নতুন অর্থ বছরের বাজেট। কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার, বেশ কিছু খাতে কর অব্যাহতি। সুদ হার না কমিয়ে রক্ষণশীল মুদ্রানীতি দিলেন গভর্নর। অর্থনীতি চাঙ্গা করতে তার আস্থা প্রণোদনা ও টুকরো টুকরো সংস্কারে। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর 10 বছর কারাদণ্ড, রায়ে অসন্তোষ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের। ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী, নেতাকর্মীদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। জুয়া প্রতিরোধে সংসদে আইন পাশ, অনলাইন বেটিং ম্যাচ ফিক্সিংয়ে সর্বোচ্চ 7 বছর জেল, 5 কোটি টাকার অর্থদণ্ড, বাতিল 150 বছরের পুরানো আইন। দেখছিলেন নাসিস ইনটেক গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। প্রত্যাহার হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। বেশ কিছু খাতে মিলেছে কর অব্যাহতি। নানা পক্ষের দাবির মুখে নতুন বাজেটেই বাড়ানো হয়েছে ব্যক্তির করমুক্ত আয়সীমাও। সরকারের প্রস্তাবিত প্রথম বাজেট প্রায় 3 সপ্তাহ সংসদে আলোচনার পর বেশ কিছু সংশোধন এনেছেন অর্থমন্ত্রী। সবশেষ সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাশ হলো নতুন অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট। প্রায় 2 বছরেরও বেশি সময় পর সংসদে পাশ হলো জাতীয় বাজেট। এর আগে 3 সপ্তাহব্যাপী নতুন সরকারের প্রথম বাজেটের নানা সমালোচনা তুলে ধরেন নির্বাচিত প্রতিনিধিরা। বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সমালোচনার জবাব যেমন দিয়েছেন অর্থমন্ত্রী, তেমনি 1.5 দশকেরও বেশি সময় ধরে ছাঁটাই আর সংশোধনীর প্রস্তাব নাকচে স্বৈরতান্ত্রিক পথে না গিয়ে জনগণের চাহিদা মতো সংস্কারেও এসেছেন তিনি। মূল্যস্ফীতির কষাঘাত, টাকার মান কমে যাওয়ায় জীবনযাত্রার মান কমেছে সীমিত আয়ের মানুষের। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 4 লাখে নিয়েছেন অর্থমন্ত্রী। বাতিল হয়েছে বিতর্কিত কালো টাকা সাদা করার সুযোগও। সংসদের সরকারি দল 59টি দাবি উপস্থাপন করেন, যার বিপরীতে 1344টি ছাঁটাই প্রস্তাব আনেন সংসদ সদস্যরা। ব্যবসায়ী এবং অংশীজনদের চাহিদাকে গুরুত্ব দিয়ে বেশ কিছু খাতে কর অব্যাহতির দাবিও মেনে নেন অর্থমন্ত্রী। আর এসব প্রস্তাব সংশোধন করেই জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পাশের জন্য উপস্থাপন করেন তিনি। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। পরে সংসদে সে প্রস্তাব ভোটে দেন স্পিকার। নির্বাচিত জনপ্রতিনিধিদের কণ্ঠ ভোটে পাশ হয় নতুন বাজেট। পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো। এর আগে সোমবার খুচরা ব্যবসায়ীদের দাবির মুখে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনায় ছাড় দেন অর্থমন্ত্রী। কর ও শুল্ক অব্যাহতি নানা সুবিধা সংযোজন করে পাশ হয় অর্থবিলও। সংসদে পাশ হওয়ার মধ্য দিয়েই 2026-27 অর্থ বছরের বাজেট আইনে পরিণত হল। 1 জুলাই থেকে আগামী বছরের 30 জুন সময়ে 9,38,000 কোটি টাকার রেকর্ডে বাজেট বাস্তবায়ন করতে হবে সরকারকে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। তলানিতে নামা বেসরকারি খাতের ঋণে প্রবৃদ্ধি 6.8-এই আটকে রাখার লক্ষ্য নির্ধারণ করলেন গভর্নর। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কার কথা জানিয়ে অপরিবর্তিত রাখলেন নীতি সুদ হারও। নিজের প্রথম মুদ্রানীতিতে বেশ রক্ষণশীল গভর্নর মুস্তাকুর রহমান, কিন্তু অর্থনীতিতেও গতি আনার স্বপ্ন আছে তার। তবে সেজন্য তাত্ত্বিক নীতির পথে না গিয়ে তিনি হাঁটলেন আর্থিক প্রণোদনা আর টুকরো টুকরো কিছু সংস্কারের সিদ্ধান্তে। লাগামহীন মূল্যস্ফীতি, বিশাল অঙ্কের খেলাপি ঋণ, ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট আর মূলধন ঘাটতিতে জর্জরিত অর্থনীতি, এর ওপর রাজস্ব আয় তলানিতে নামায় বেড়েছে সরকারের ব্যাংক ঋণের নির্ভরতা।
তার প্রভাবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে আশঙ্কাজনক হারে। এমন পরিস্থিতিতে যখন দাবি ছিল অর্থনীতি চাঙা হয় এমন মুদ্রানীতির, কিন্তু সে পথে হাঁটল না কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স শিট যেটা একটু হাইলাইটেড করা আছে, জুন নাগাদ আমাদের হিসাব হচ্ছে 5% গ্রোথ। নিজের প্রথম মুদ্রানীতিতে নীতি সুদ হার 10%ই ধরে রাখার সিদ্ধান্তে অটল গভর্নর মুস্তাকুর রহমান। তলানিতে নামা বেসরকারি খাতের ঋণ প্রবাহের হ্রাস টেনে ধরার কৌশলেই নিলেন তিনি। অর্থনীতির গতি ফেরাতে তার আস্থা 60,000 কোটি টাকার বিশেষ তহবিলে। নর্থ বেঙ্গল এগ্রিকালচারাল হাবের জন্য 3,000 কোটি, সিএসএমই খাতের জন্য 5,000 কোটি। এই যে 41,000-এর মধ্যে 23,000 কোটি কিন্তু মূলত ছোট এবং সারা দেশের জন্য দেয়া হচ্ছে। এর বাইরে যেটা ক্লোজ ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টর এবং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে এইখানে 23,000 কোটি টাকা আছে। এরও একটা অংশ রুরাল এরিয়াতে যাবে। এ সময় আওয়ামী লীগ আমলের লুটপাটের চিত্র তুলে ধরেন তিনি। হুঁশিয়ারি দেন, এখন অনিয়ম হলে কোনো ছাড় নয়। এবং আমরা একটা নতুন সার্কুলার দিব, এটাকে আরও সহজ করব ফরেন লোনকে। কারণ ফরেন লোনকে এই মুহূর্তে যদি আমরা সহজ না করি তাহলে টাকা লোন কিন্তু অনেক এক্সপেন্সিভ থাকবে, আমার টাকার সাপ্লাই বাড়বে না। সো আমরা হয়তো ওইটাকে এনকারেজ করব। মুদ্রানীতিতে রক্ষণশীল হলেও অর্থনীতির চাকায় গতি বাড়ানোর স্বপ্ন আছে গভর্নরের। আর এজন্য তাত্ত্বিক অর্থনীতির কৌশল ব্যবহার না করে তার আস্থা বেসরকারি খাতে বিদেশি ঋণ সহজ করার। এছাড়াও সিটি গ্রুপ সহ বড় শিল্প গ্রুপকে আলাদা সহায়তা সহ বিচ্ছিন্নভাবে কয়েকটি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ভালো করার কৌশলেই অর্থনীতির গতি ফেরাতে চান গভর্নর। এবং সেই অলিগারটা আসলে ব্যাংকগুলো নিয়ে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে নির্বাচনে জয়ী হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। যদিও ওই আসনে পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা থাকবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এদিকে রায়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন আসলাম চৌধুরী। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিল চট্টগ্রাম 4 আসনের প্রার্থী আসলাম চৌধুরী। প্রার্থী হওয়ার সময় ঋণখেলাপি থাকলেও তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নিয়ে তার প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী আনোয়ার সিদ্দিক ও সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট করলেও প্রার্থিতা বহাল রাখা হয় তার। পরে এই আদেশের বিরুদ্ধে লিপ্ট আপিল হলে মঙ্গলবার তা মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ জানায় আসলাম চৌধুরীর ঋণখেলাপি বাতিল করা হয় প্রার্থিতা। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো, অর্থাৎ তিনি ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হলেন। তবে এই আসনে আবারও নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে পারবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ের অযোগ্যতা তো সারা জীবন থাকবে না। পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আজকে আপিলটি মঞ্জুর হলো এবং তার নির্বাচন তো হওয়া সত্ত্বেও তিনি হয়তো সে নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারবেন না, এবং পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন তাহলে তো তার তো নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকার কথা না। এ অবস্থায় আসলাম চৌধুরীর দাবি প্রার্থিতা বাতিলের রায়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। রায়ের বিষয়ে আমাদের মন্তব্য করার কোনো সুযোগ থাকে না, তবে এটা জনগণের আকাঙ্ক্ষার যে প্রতিফলন হয়নি, জনগণের মতামতের যে প্রতিফলন হয়নি, সেটাই হলো বিবেচ্য বিষয়। এদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। আসিফ খান, ডিবিসি নিউজ। অনলাইন জুয়া প্রতিরোধে সর্বোচ্চ 7 বছরের জেল ও 5 কোটি টাকার অর্থদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ বিল সংসদে পাশ হয়েছে। এর মাধ্যমে বাতিল হলো দেশে বছরের পুরনো আইন। এর মাধ্যমে ব্রিটিশ আমলে 1867 সালে প্রণয়ন করা দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট রহিত হলো। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেলের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। তবে আইন প্রয়োগ করতে গিয়ে কারো যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং কেউ যেন হয়রানির শিকার না হন, সেই জন্য বিলটি পাশের আগে বিরোধী দলীয় এমপিরা তা আরও যাচাই বাছাই এবং জনমত যাচাইয়ের প্রস্তাব দেন। এছাড়া সংসদে সাইবার সুরক্ষা সংশোধন বিল পাশ হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি সংসদে উত্থাপন করলে বিরোধী দলের আপত্তি ছাড়াই এটি পাশ হয়। পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট
1867 রহিতক্রমে জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে যুগোপযোগী করিয়া নতুনভাবে বিধান প্রণয়নের লক্ষ্যে আনিত বিলটি জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদে পাশ করা হোক, সংসদের রিপোর্ট উত্থাপিত আকারে। প্রায় 2 বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসার আবেদন চালু হয়েছে। আবেদন জমার শুরুর দিন থেকেই আইভ্যাকে উপচে পড়া ভিড়। দীর্ঘদিন পর এই ভিসা প্রক্রিয়া চালু করাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তবে আবেদন জমা দেওয়ার জন্য সময় নিতে দালালদের চক্রে পড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। Very happy to announce that we are resuming our normal visa applications. দায়িত্ব গ্রহণের পর ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। সেই অনুযায়ী ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক 28 জুন থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করে। ফলে প্রায় 2 বছর ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি ভ্রমণ প্রত্যাশীদের মধ্যে দেখা দেয় স্বস্তি। তবে অনলাইনে ট্যুরিস্ট ভিসা আবেদন কিছুটা ভোগান্তি দিচ্ছে ভ্রমণ প্রেমীদের মধ্যে। অনেকেরই গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, আবার কেউ তো দালালের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা করতে দিয়েছেন লাখ টাকাও। বিভিন্ন দালাল আছে, দালালের মাধ্যমে করাইতে আছে, যার কারণে মনে হন যে ভিসা আমরা 1200 টাকায় পাইছি বা 1500 টাকায় পাইছি, এটা এখন 1 লক্ষ টাকা পর্যন্ত 1.5 লক্ষ টাকা পর্যন্ত যাইতে আছে। হ্যাসেল তো হয়েছে, অতিরিক্ত 6000 টাকা লাগছে, আগে তো 1500 টাকা 1000 টাকা হয়ে যেত। এমনি স্লট পেতে একটু খুব একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু টাকা বেশি নিচ্ছে একটু। ওই সাথে পাই নাই, কিন্তু আমি 6টার দিকে ট্রাই করছি, দেখছি নর্মালি স্লটটা পাওয়া গেছে, পরে পেমেন্ট করতে পারছি, যে আজকে চলে আসছে আর কি। পার্শ্ববর্তী দেশের সাথে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথাও বলেন কেউ কেউ। পুনরায় ভিসা চালুর বিষয়েও ইতিবাচকভাবে দেখছেন তারা। প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকাটা জরুরি, যে কোনো রাষ্ট্রের জন্য, ভারতের জন্য জরুরি, বাংলাদেশের জন্য জরুরি। সেখানে দ্বৈরতা দ্বন্দ্ব রাখাটা যেমন একটা সহজবোধ্য বিষয় না, তো উভয় দেশের জনগণের জন্য সেটা খুব কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়াবে। ভারতীয় দূতাবাসের কাছে আবেদন থাকবে যে স্লটটা একটু বাড়িয়ে দিয়ে টাইমটাকে একটু যদি বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সাধারণ জনগণ টুরিস্ট ভিসাটা পেতে আরও সহজ হবে। দীর্ঘদিন যারা ঘুরতে বেড়াতে যেতে পারেনি তারা একটা সুবর্ণ সুযোগ পাচ্ছে। 2-3 ঘন্টা আবেদন করতে লেগেছে, বাকি সব কিছু নরমালি ছিল। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রং দিয়ে এঁকেছেন জীবনের ভাষা, পাপেটকে করেছেন শিল্পের মর্যাদায় প্রতিষ্ঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলাদেশ টেলিভিশন সহ শিল্প সংস্কৃতির বহু অঙ্গনে রেখে গেছেন তার সৃজনশীলতার ছোঁয়া। সেই গুণী শিল্পী মুস্তাফা মনোয়ারকে রাষ্ট্রীয় মর্যাদা ও সর্বস্তরের মানুষের ভালোবাসায় জানানো হয় শেষ বিদায়। পরে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বরেণ্য এই চিত্রশিল্পী। কাকে থামো থামো বলছো? আই শিল্পী ভাইয়া। তুলি, রং আর কল্পনার মেলবন্ধনে নির্মাণ করেছেন এক অনন্য শিল্পভুবন। পাপেট শিল্পের পথিকৃৎ টেলিভিশনের শিল্প পরিকল্পনায় সৃজনশীল কারিগর মুস্তাফা মনোয়ারের অবদান সাংস্কৃতিক অঙ্গনে ছড়িয়ে আছে নানান মাত্রায়। মঙ্গলবার সকালে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। দীর্ঘদিনের সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা তাকে স্মরণ করেন গভীর শ্রদ্ধায়। কৈশোর থেকেই আমরা তার সঙ্গে পরিচিত, তার প্রতিভা, তার কর্মের সঙ্গে পরিচিত, এবং বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন। একটা মানুষ অন্তর্গতভাবেই একজন শিল্পী ছিলেন এবং শিল্পকলা সাহিত্যের জগতের বহু ক্ষেত্রেই তিনি বিচরণ করেছেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন বরেণ্য শিল্পী। সেখানেই দেয়া হয় রাষ্ট্রীয় গার্ড অব অনার। যদি আমরা নাটক করতে গিয়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, ওনার কাছে যেতাম, জিজ্ঞেস করতাম স্যার এটা কি করা যায়, কমন্টুমা কি করা যায়। উনি একটা অদ্ভুত কথা বলতেন, সেইটাই মাথার মধ্যে লেগে যায়। ওনাকে যেভাবে তৈরি করেছে সেভাবে তৈরি করতে হবে মানুষকে। আরেকটা যে বড় জিনিস হলো গিয়ে মানুষকে দেখানো জিনিস করে লাভ নেই। মুস্তাফা মনোয়ার সেরকম একজন মানুষ ছিলেন, বিশ্বাস করতেন, কাজ করতেন। উনি শিল্পের ক্ষেত্রে ওনার যে বিচরণ, সেটা পাপেটের ক্ষেত্রে হোক, সারা পৃথিবীর টেলিভিশনে পাঠ হিসাবে অন্তর্ভুক্ত
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার মতো যে কাজ, সে কাজগুলো উনি করে গেছেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। প্রিয় ক্যাম্পাসে শেষবারের মতো বিদায় নিয়ে অসংখ্য গুণগ্রাহী ও স্বজনদের ভালোবাসা সঙ্গে নিয়ে পাড়ি জমান অনন্তের পথে। কোনো কোনো শিল্পী শুধু ছবি আঁকেন না, একটি জাতির সাংস্কৃতিক স্মৃতিও নির্মাণ করেন। মুস্তাফা মনোয়ার তাদেরই একজন। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। কাতারের দোহায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় অংশ নেন হাজারো মুসল্লি। এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহ, যেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ছোট্ট শিশু পারভেজ উন্নিশা পুতুল খেলার বয়স থেকেই বাবার আদর থেকে দূরে। বাবা ফিরেছে, তবে নিথর দেহে। কিছুদিন আগেই দূরদেশে সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে বাবাকে। চিরনিস্তব্ধ বাবাকে বাড়ি নিয়ে যেতেই তাই বিমানবন্দরে অবুঝ শিশু দুটি। গত 21শে জুন কাতারের দোহায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন 5 বাংলাদেশি। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাটে। মঙ্গলবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় 5 জনের মরদেহ। এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যে ভারী হয়ে ওঠে পরিবেশ। সে নিজে রুজি করে ওই রকম অবস্থা চলতো, না করলে পরিবার চলতো না, ওই রকম অবস্থা। আর কেউ নাই, ছোট ভাই একটা আছে কোনো কাম করে। বাড়িতে আইতো আসলে 2-3 মাস পরে যোগাযোগ করছিল, এখন আল্লাহর হুকুম নাই মারা গেছেন। ঋণ আসন ঋণ আগুন ওগুলা রয়েছে, সরকারে সাহায্য করুন, বাচ্চা কাচ্চা আগুন ফালিবার ব্যবস্থা হইব। পরিবারের সদস্য যারা আছেন তাদের কর্মসংস্থান থেকে শুরু করে তাদের একটি সুরক্ষার জন্য, তাদের জীবন এবং জীবিকা নির্বাহের জন্য একটি তাদের প্রয়োজনের তাগিদে সেই সুব্যবস্থাপনাটুকু সরকার সেই পদক্ষেপটুকু ইতিমধ্যে নিয়েছেন। যদি সবার পক্ষ থেকে একটু মায়ার দৃষ্টিতে দেখার সুযোগ হয়, তাহলে তারা কিছুটা হলেও স্বস্তির সাথে তাদের এই দুঃখ বেদনাটাকে ভুলে তাদের জীবনটাকে তারা গড়ার জন্য একটা সুযোগ পাবে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 2 নং গেটে দাফন কাজের জন্য পরিবারের কাছে আর্থিক অনুদান তুলে দেন সংসদ সদস্য মুফতি আবুল হাসান। সংসদে আমিও এই দাবি উত্থাপন করেছিলাম, যদি বিদেশে কেউ দুর্ঘটনা বা কোনো কারণবশত মারা যায়, তাকে কিভাবে রাষ্ট্রীয় খরচে দেশে আনা যায়। এটা ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয় ইনিও খুব গুরুত্ব দিয়ে এটা করতেছেন। এরপর মরদেহগুলো নেওয়া হয় গ্রামের বাড়িতে। সেখানে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। কানাইঘাটে গাছবাড়ি মাদ্রাসা মাঠে একসাথে 5 জনের জানাজা শেষে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। গাজীপুরের শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারের হামলায় বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মুখলেসুর রহমান, সদর বিট কর্মকর্তা আক্তার হোসেন সহ 16 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বন বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকও রয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, বেলা 11:30টার দিকে উপজেলার আবদার তেলিহাটি মৌজায় বনের জমি দখল করে ঘর নির্মাণের খবরে উচ্ছেদ অভিযানে যায় বন বিভাগ। এ সময় দখলদার দুলাল ও আরমানের নেতৃত্বে উচ্ছেদে বাধা দিয়ে দেশি অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীর উপর হামলা চালানো হয়। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পাবলিক ছিল প্রায় এলাকার প্রায় 2 শতাধিকের ওপরে, পুরুষ মহিলা সহ সবাই দেশীয় অস্ত্র শস্ত্র সহ ছিল। সবাই মিলে অতর্কিত পথে আমাদের উপরে হামলা করে। তো লেবাররা, ড্রাইভার সহ, গাড়ির ড্রাইভার সহ অনেকে আহত। কারো কারো অবস্থা মোটামুটি আশঙ্কা মুক্ত, আবার কারো কারো অবস্থা একটু আশঙ্কাযুক্ত আছে। চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি প্রয়োজনীয়। উজানের ভারী বৃষ্টিতে কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়েছে। দুধকুমার নদের পানি এখনও বিপদসীমার উপরে, আর ব্রহ্মপুত্র ধরলার পানি বিপদসীমার সামান্য নিচে। এর মধ্যে নদ নদী অববাহিকার 204 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। গ্রামীণ কাঁচা সড়ক ও বসত বাড়িতে পানি ওঠায় ভোগান্তি পৌঁছেছে চরমে। এদিকে তিস্তার পানি কমে বিভিন্ন জায়গায় জেগে উঠেছে চর। ঢল আর বৃষ্টিতে উত্তরের নদ নদীগুলো যেন নতুন করে জেগে উঠেছে। এতে নিচু এলাকার মানুষের বেড়েছে উদ্বেগ। কোথাও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অতিক্রম করেছে সতর্ক সীমা, কোথাও আবার বিপদসীমার কাছাকাছি। কুড়িগ্রামে দুধকুমারের পানি সামান্য হ্রাস পেলেও পাটেশ্বরী পয়েন্টে এখনও বিপদসীমার ওপরে। অন্যদিকে ব্রহ্মপুত্র ধরলার পানি বিপদসীমার সামান্য নিচে স্থিতিশীল।
পানি বাড়ায় তলিয়েছে নদ নদীর অববাহিকার নিচু এলাকার 204 হেক্টর ফসলি জমি। এসব এলাকার গ্রামীণ কাঁচা সড়কে পানি ওঠায় দেখা দিয়েছে দুর্ভোগ। বসত বাড়িতেও পানিবন্দী অনেকে। পানি বাড়ার কারণে আমার 2 বিঘা 2.5 বিঘা মনে করো জমির তরিতরকারি ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা ডুবে গেছে, বাচ্চা কাচ্চা লেখাপড়ার সমস্যা, এই জন্য একটু সুব্যবস্থা করার দরকার। বাইরে থেকে যে যাবো বাজার যাবো বা বাজার করতে আসবো, লৌকে ছাড়া কোনো পথ নাই। এদিকে ওঠানামা করছে তিস্তার পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তার বুকে জেগে উঠেছে চর। নদীর পানি কমলেও দুর্ভোগ কমে না তিস্তা পাড়ের মানুষের। ফের শুরু হয় ভাঙনের শঙ্কা। এই বন্যায় মানে ঘুম হারাম হয়ে গেছে, পানি কমলে আবার ভাঙন শুরু হয়ে গেছে। এখন বউ বাচ্চা সবাই ওই ভাঙনের জ্বালায় অস্থির হয়ে আছি। জিও ব্যাগ দিয়ে যে আমাদের বাড়ি রক্ষা করার জন্য যে কাজগুলো, এগুলো কোনো পদক্ষেপ আমরা তাদের কাছে পাচ্ছি না। ভাঙন প্রবণ দেখা দিলে আমাদের জানাচ্ছে। আমাদের যে জিও ব্যাগ আছে এটা দিয়ে আমরা দ্রুত রেসপন্স করে এখন বর্তমানে পরিস্থিতি ভালো আছে। অন্যদিকে উজানে আরো 2-3 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় নদ নদীর পানি বাড়ারও সম্ভাবনা রয়েছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা 4 জুলাই রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফেজউদ্দিন আহমদ 2 জুলাই ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানে জানাজা শেষে 9 জুলাই নিজ শহর মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।